এবছর পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অলরেডি দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, কিন্তু এত আলোচনা, এত হাইপ, এত সব কিছুকে ছাপিয়ে গিয়ে সেই পুরনো বোরিং একটা মেথডে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই দল ঘোষণা করলো, যেখানে দেখা যাচ্ছে যে 2023-এর ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির দলের কিন্তু খুব একটা বেশি ফারাক নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই দল ঘোষণা দেখে আমার তো একটাই জিনিস মনে হচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ড যেন সাপের গালেও চুমু খাচ্ছে, আবার বেজির গালেও চুমু খাচ্ছে, অথবা বলা যেতে পারে যে দু নৌকায় পা দিয়ে চলছে। কেন বলছে এই কথাটা তাহলে শুনুন। ভারতীয় বোর্ড একদিকে বলছে যে প্রত্যেকটা ক্রিকেটারকে ভারতীয় দলে চান্স পেতে গেলে তাদেরকে অবশ্যই ডোমেস্টিক খেলতে হবে, যেটা তাদের নতুন যে 10 দফা কর্মসূচি বা আচরণবিধি ভারতীয় ক্রিকেটারদের জন্য তৈরি করেছে, সেখানে সবার প্রথমে এই কথাটি লেখা আছে যে প্রত্যেকটা প্লেয়ারকে ডোমেস্টিক বা ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। তাহলে ভারতীয় দলে চান্স পাওয়ার একমাত্র মাপকাঠি যদি ঘরোয়া ক্রিকেট বা ডোমেস্টিক খেলায় যদি মাপকাঠি হয়, তাহলে সেখানে বিগত বিজয় হাজারে ট্রফির 7টি ম্যাচে 5টি সেঞ্চুরি এবং এভারেজ 750-এর উপর সেই করুণ নায়ার, যাকে নিয়ে গোটা দেশ উত্তাল হয়েছিল, যে একসময় টুইট করেছিল ডিয়ার ক্রিকেট গিভ মি ওয়ান মোর চান্স, আজকে তাকে কেন বিসিসিআই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স দিল না? এটা কিন্তু ভীষণ বড় এক প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মানছি সঞ্জু স্যামসন ঘরোয়া ক্রিকেট খেলেনি বলে তাকে বাদ দিয়েছে, অথচ সঞ্জু স্যামসনের লাস্ট টি20 সিরিজে 2টি পর ম্যাচে সেঞ্চুরি আছে। এই সঞ্জু স্যামসনকে চান্স দেওয়া হলো না তার ফর্মের বিচারে, মেনে নিলাম, কারণ সে ঘরোয়া ক্রিকেট খেলেনি। তাহলে করুণ নায়ার কেন চান্স পেল না? কেন যুজবেন্দ্র চাহালের মতো একটা প্লেয়ার চান্স পেল না? কেন ভুবনেশ্বর কুমারের মতো ঘরোয়া ক্রিকেটে এত সুন্দর একজন বোলিং করছে সেই ভুবনেশ্বর কুমার কেন ফাস্ট বোলিং হিসেবে চান্স পেল না? আর অস্ট্রেলিয়ায় গিয়ে ডেবিউ সিরিজে বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে আসা সেই নীতিশ রেড্ডি কেন চান্স পেল না, যে ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে দলে অবশ্যই জায়গায় পেতে পারতেন? তার জায়গায় আমি ধরে নিচ্ছি যে 3জন ফাস্ট বোলার, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি এবং অর্শদীপ সিং, যে মাত্র 8টি ওয়ানডে খেলেছে, তাহলে ডিএসপি মোহাম্মদ সিরাজ কেন বাদ? হ্যাঁ, মোহাম্মদ সিরাজ গত বছর সবচেয়ে বেশি ওভার বল করেছে, 680 ওভারের উপরে বল করেছে। জসপ্রীত বুমরার উপরে, প্যাট কামিন্সের উপরেও সবচেয়ে বেশি ওভার বল করেছে। ওয়ার্কলোডের জন্য হয়তো তাকে বাদ দেওয়া হচ্ছে, কিন্তু যেখানে দলের সম্মান, দেশের সম্মান জড়িয়ে রয়েছে একটা মিনি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা প্রতিযোগিতা, সেখানে ওয়ার্কলোড কি সত্যিই কোনো গুরুত্ব রাখে? যে মোহাম্মদ সিরাজ শ্রীলঙ্কাতে গিয়ে 6 উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে দুমড়ে মুচড়ে দিয়ে এসছে এশিয়া কাপে, সেই মোহাম্মদ সিরাজকে এভাবে দলের বাইরে রাখার মানেটা কি? আরও যদি বলা হয় তবে দেখবেন যে প্রত্যেকটা ভারতীয় প্লেয়ারের নির্বাচন নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে, শুভমান গিল কী করে ভাইস ক্যাপ্টেন? যেখানে হার্দিক পান্ডিয়াকে একটা ব্যাকআপ অপশন হিসেবে রাখা হচ্ছিল, সেখানে শুভমান গিল কী করে ভাইস ক্যাপ্টেনের জায়গাটা নিয়ে নিল বুঝতে পারছি না। আর এবছর স্বপ্নের ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল খেলাবেনটা কোথায়? হ্যাঁ, রোহিত শর্মা বলছেন যে তার এবিলিটি জানি, সে কতটা ক্রিকেট খেলতে পারে, টেস্ট এবং টি20-তে দেখিয়েছে, সেই হিসেবে তার দলের সিলেকশন হচ্ছে, কিন্তু খেলবেটা কোথায়? আপনি তো ভাইস ক্যাপ্টেনকে বসাতে পারবেন না, তাহলে ওপেন করবে আপনার সাথে কে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। তবে এই দল নির্বাচন নিয়ে আমার সবচেয়ে অস্বস্তির যে জায়গাটা, সেটা হচ্ছে যে 3জন স্পিন অলরাউন্ডার, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাডেজা, আমি ধরে নিচ্ছি রবীন্দ্র জাডেজা খেলবেন, তাহলে আমাদের 3টে ফাস্ট বোলার থাকছে, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি এবং অর্শদীপ সিং, যে একেবারে অনভিজ্ঞ। তাহলে ভগবান না করুন যদি এই 3টে প্লেয়ারের কোনো একটা প্লেয়ারের যদি চোট আঘাত হয়, তবে ফাস্ট বোলিং অপশান হিসেবে কাকে রাখবে? ফাস্ট বোলার তো আপনার ব্যাকআপে নেই, আপনার ব্যাকআপে যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাডেজা আর ঋষভ পান্ত, তাহলে খেলাবেন কাকে? যেখানে নীতিশ কুমার রেড্ডি একটা খুব ভালো বিকল্প হতে পারত, সেই নীতিশ কুমার রেড্ডিকে দলে নেওয়া হলো না। মোহাম্মদ সিরাজকে কি বলে বাদ দেওয়া হলো? যে না, ফাস্ট বলে ও যতটা উপকারিতা পায় বা ফাস্ট বলে যতটা সুইং পায়, পুরানো বলে সেই সুইং বা সেই উপকারিতা থাকে না। একজন ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে এসে যদি কোনো প্লেয়ার সম্পর্কে ঠিক এ ধরনের মন্তব্য করে, তবে সেই প্লেয়ারটা কতটা ডাউন হতে পারে তার মনোবল, সেটা বোধ হয় রোহিত শর্মা ভুলে গেছেন। তো আমি এটা বলতে চাই যে ডিএসপি সিরাজকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, ওয়ার্কলোডের কারণে, কিংবা সে ফাস্ট মাঝের ওভারগুলোতে অতটা এফেক্টিভ নাও হতে পারে, তবে তার জন্য সেটা বোধহয় প্রেস কনফারেন্সে বলা রোহিত শর্মার অন্তত ঠিক হয়নি। এটা ক্যাপ্টেনোচিত কাজ বলে আমার তো মনে হলো না। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই ধরনের সিদ্ধান্ত দেখে বা নির্বাচক প্রধান অজিত আগারকরের সিদ্ধান্ত দেখে আমার কেন জানি না মনে হচ্ছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড বোধহয় পাগলা হয়ে গেছে। নাহলে এইরকম ধরনের একটা ফাস্ট বোলিংয়ে অপশানকে আমি দলে রাখতেই পারতাম, সেখানে কেন নিল না? তো দেখা যাক আগত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল কেমন পারফরমেন্স করে, কারণ চ্যাম্পিয়ন্স একবার যখন দল নির্বাচন হয়ে গেছে তখন এই দল তো আর পরিবর্তন করা যাবে না, কিছু করারও নেই।
এটাই আমাদের ভারতীয় দল, সাপোর্ট তো আমাদেরকে করতেই হবে, কারণ আমরা তো আর অন্য দেশকে সাপোর্ট করতে পারবো না, সেটা আসেও না, সেটা আমাদেরকে কোনো দিন ছিলও না। তো দেখা যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন পারফর্ম করে। যে 2017 তো হেরে গেল পাকিস্তানের কাছে, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত জয়লাভ করেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। তার আগে যে 2002 সালে ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়। তো এবার দেখার সেই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে ভারতে ফেরে কিনা। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে নীতিশ কুমার রেড্ডি কিংবা আরও একটা কোনো ফাস্ট বোলারের এই দলে জায়গা পাওয়া উচিত ছিল কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন।